বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা হারে না। আর বিশ্বকাপের ফাইনালে যতটা জেতে তার চেয়ে বেশি হারে। এইবারও সেমিফাইনালে ওঠার পরে সমর্থকদের মধ্যে তো ওই আত্মবিশ্বাসের জায়গাটা ছিল এবং সত্যি সেমিফাইনালটা আর্জেন্টিনা জিতে নিয়েছিল। বিশ্বকাপে যে ৭ বার ফাইনাল আর্জেন্টিনা খেলেছে তার মধ্যে ৬ টা আসরে সেমিফাইনাল ছিল। ১৯৭৮ আসরে সেমিফাইনাল ওই ফরম্যাটে ছিল না। কিন্তু সেই ৬ সেমিফাইনালে আর্জেন্টিনা জিতেছে। কিন্তু ফাইনালে এই নিয়ে ৭ বার যে আর্জেন্টিনা ফাইনাল খেললো তার মধ্যে ৩ বার জিতেছে, ৪ বার আর্জেন্টিনা হেরেছে। যতটা জিতেছে তার চেয়ে বেশি হেরেছে। কিন্তু ওই ৪ পরাজয়ের মধ্যেও এই ২০২৬ সালের পরাজয়টা কি একটু বেশি করে বিঁধবে না? হ্যাঁ, সময় তো একটা ব্যাপার আছেই যে এটা একেবারে টাটকা ক্ষত, ফলে সেইটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে এবং সেই কষ্টটা, সেই বেদনাটা অনেক বেশি থাকবে। তবে হোয়াট ইফ মানে কি হলে কি হতে পারতো? আর্জেন্টিনা এই ফাইনালটাতে যদি অন্যরকমভাবে খেলতো, তারা যদি তাদের মতো করে খেলতো, তাহলে রেজাল্টটা তাদের পক্ষে আসতো কিনা, ওই আফসোসের জায়গাটা আর্জেন্টিনার বোধ করি থেকেই যাবে। দেখুন, আর্জেন্টিনা ফাইনালে যে ফুটবলটা খেলেছে সেটা ফুটবল না, সেটা এন্টি ফুটবল। সেটা নেতিবাচক ফুটবল। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম। এবং সেইটা আপনি নিরপেক্ষ দর্শকদের যদি আপনি জানতে চান, যারা হচ্ছে গিয়ে অ্যাবসোলিউটলি যারা নিরপেক্ষ, তারাও কিন্তু ধরেন এই ফাইনালটাতে স্পেন জিতুক সেটাই চেয়েছেন মানে এই সেন্সে খেলা দেখার কথা আমি বলছি। এর মধ্যে আবার ওই যে ব্রাজিল, আর্জেন্টিনা এত কিছু আনার কোনো দরকার নেই। কেননা আর্জেন্টিনা খুবই নেতিবাচক ফুটবল খেলেছে। একটা দলই আসলে ফুটবল খেলেছে, সেটা স্পেন। তারাই গোল দিতে চেয়েছে, তারাই জিততে চেয়েছে। আর আর্জেন্টিনার স্ট্র্যাটেজি ছিল হচ্ছে গিয়ে তারা গোল খাবে না এবং যদি পারে তারা গোল দিবে এবং সেটা যদি না পারে টাই ব্রেকারে গিয়ে তো তাদের এমিলিয়ানো মার্টিনেজ রয়েছেনই। এখন ফুটবলের টাই ব্রেকার পর্যন্ত যেতে ১২০ মিনিটের পথ পাড়ি দিতে হয়। মাঝখানে ইনজুরি টাইম সবকিছু মিলিয়ে ধরেন ১৩০-৩৫ মিনিটের ব্যাপার। এই সময়টা ধরে আর্জেন্টিনা এই স্ট্র্যাটেজিতে খেললো। হ্যাঁ, যদি এরকম হতো যে এই আর্জেন্টিনা দলের শক্তির জায়গাটাই এরকম বা দুর্বলতার জায়গাটাই এরকম যে না তারা আসলে গোল করতে পারে না, তাহলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু এই আর্জেন্টিনা তো সেরকম না। এই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে স্কোরিং টিম ১৯ টা গোল তারা সেমিফাইনাল পর্যন্ত দিয়েছে। এই আর্জেন্টিনার লিওনেল মেসি রয়েছেন যিনি গোল্ডেন বুটের রেসেই ছিলেন। ৮ জন গোল স্কোরার এই আর্জেন্টিনা টিমে রয়েছে। সেই আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে কেন এইভাবে দলকে সাজাবে? আমি ম্যাচ শেষে দেখছিলাম তাদের কোচ বলছেন যে যদি 11 ভার্সেস 11 থাকতো তাহলে ম্যাচের রেজাল্ট কি হতো সেইটা একটু মানে তিনি বলছেন যে আই এম কিউরিয়াস যে ওইরকম হলে কি হতো। এইটাও একজন কোচ মানে আমি ঠিক আসলে মেলাতে পারি না যে লিওনেল স্ক্যালোনি তিনি এইভাবে বলছেন, তিনি এইভাবে ভাবছেন, তিনি যেভাবে টিমটা সাজিয়েছেন সেইটাও আসলে আমি কোনোভাবেই এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না। আর্জেন্টিনার সমর্থকরাও আমার ধারণা এইটা আসলে মেনে নিচ্ছেন না। দেখুন, প্রথমত আর্জেন্টিনা এই ম্যাচটাতে আমি বলছি ফুটবল খেলতে নামেনি। তারা মনে হচ্ছিল যে রেসলিং করতে নেমেছে। তারা যেইভাবে র‍্যাশ ট্যাকল করেছে, যেইভাবে তারা হচ্ছে গিয়ে ফাউলের পর ফাউল করেছে, হ্যাঁ, এটা তাদের কৌশলের অংশ। আমি সেটা আন্ডারস্ট্যান্ডেবল, সেটা বুঝতে পারি। হ্যাঁ, আর্জেন্টিনা এরকম করে, অতীতেও করেছে, বিভিন্ন সময়ই করেছে। একেকটা দেশের খেলার একেকটা প্যাটার্ন থাকে। তাদের ওই যে কি বলা চলে যে তাদের যেভাবে বেড়ে ওঠা সেগুলোর একটা ব্যাপার থাকে। সব আমি বুঝে নিলাম। কিন্তু ওই সেকেন্ড হাফে গিয়ে তারা যেইভাবে প্রতিপক্ষের উপরে চড়া হয়েছে, লিয়ান্দ্রো পারাদেস নেমেই তিনি হচ্ছে গিয়ে ওই যেই ধাক্কাটা মেরে একটা ফাউল দেখতে ইয়ে করলেন না, দেখলো না? ওইটা নেমে অন্য আরেকটা আলোচনাতেও বলেছিলাম যে এটা একেবারে ডেলিভারেট। এইটা হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে তাতিয়ে দেওয়া, উস্কে দেওয়া এবং সেইটা করে আর্জেন্টিনার বেসটা বেরিয়ে আসে। তারা সেটা বের করতে চাইছে। কিন্তু সেই বেসটা কি আমরা দেখতে পেয়েছি? স্পেন তো সেই ফাঁদে মোটেই পা দেয়নি। এখন আর্জেন্টিনা আক্ষেপের জায়গায় থাকতে পারে বা তাদের কোচ যেটা বলেছেন যে 11 ভার্সেস 11 ভাই এনজো ফার্নান্দেসের ওইটা রেড কার্ড ফুল স্টপ। এইটা মানে কোন রকম কোনো আমি বলব যে কোনো ডিবেটের জায়গাই নাই। আমি আবারও বলি, ওই যে একটা হাস্যকর কথা আমরা বলি যে ফিফা আইনের মাধ্যমে হয়েছে। যাই করা হোক সেটা ফিফা আইনের মাধ্যমেই করা হয়। এনজোকে যদি লাল কার্ড দেওয়া হয়েছে, ২ টা হলুদ কার্ড দিয়েছে ফিফা আইনের মাধ্যমে। যদি নাও দেওয়া হতো সেটাও ফিফা আইনের মাধ্যমেই হতো। ফিফা আইনের বাইরে কোনো কিছু কি আইসিসির আইনের মাধ্যমে হবে নাকি? তা তো আর হবে না। কিন্তু আমি বলছি যে ওই মতামতের জায়গাটা আপনি বেশিরভাগের ক্ষেত্রে মতামত আপনি জানতে চান, এক্সপার্ট না সাধারণ মানুষের জানতে চান। সমর্থকদের চশমা যদি খুলে রাখেন তাহলে এরা বলবেন এনজো ফার্নান্দেজের অবশ্যই এটা সেকেন্ড ইয়েলো কার্ড হয়। কারণ তিনি মানে ওই ট্যাকেলটা করে চ্যালেঞ্জে গিয়েছেন, তিনি লেট করেছেন, তিনি বল পাননি, তিনি পায়ে মেরে দিয়েছেন। ফলে ওইটা আসলে ইয়েলো কার্ড হবেই হবে। এটা ১০০ তে ১০০ বার। এইখানটাতে আফসোস করার, দুঃখ করার, কষ্ট পাওয়ার কিছু না। বরং এনজো ফার্নান্দেজের নির্বুদ্ধিতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। যেই লোক কিছুক্ষণ আগে মিনিট ১০ আগে ডিসেন্টের জন্য রেফারির সিদ্ধান্ত অখুশি প্রকাশ করে একটা হলুদ কার্ড দেখেছেন, হয়তো ওই হলুদ কার্ড দেখার কোনো প্রয়োজনই ছিল না। সেইখানে তিনি দলকে এভাবে বিপদে ফেলে গেছেন। আমি তো বলব আর্জেন্টিনা সামওয়াট লাকি। তারা অবশ্যই লিয়ান্দ্রো পারেদেসেরও হলুদ কার্ড, সেকেন্ড ইয়েলো কার্ডে তার রেড কার্ড হওয়া উচিত ছিল আমি মনে করি।
অবশ্যই আমি মনে করি। পারাদেস ওই যে একটা হলুদ কার্ড যে শুরুতে পেয়েছেন সেকেন্ড হাফে বদলি হিসেবে নেমে, তারপরে তার ২টা-৩টা চ্যালেঞ্জ ছিল একেবারেই 50-50। এখন এটা আমি মনে করি রেফারি দেন নাই। এটা রেফারিও ভুল না, আমিও ভুল না। এটা হচ্ছে গিয়ে আইনের ব্যক্তিগত ব্যাখ্যা। অন্য একটা রেফারি হলে হয়তোবা দিতেন। অন্য বিশ্বকাপ ফাইনাল না হয়ে এটা হয়তো গ্রুপ পর্বের ম্যাচ হলে দিতেন। অনেক রকম বিষয়-টিষয় সেই জায়গাটাতে রয়েছে। কিন্তু লিয়ান্দ্রো পারেদেস সামহাট খুবই লাকি যে তিনি মাঠে ছিলেন। ফলে আর্জেন্টিনার আসলে এই রেফারিং নিয়েও কোনো কমপ্লেইন করার জায়গা আছে বলে মনে হয় না। তাদের যেটা কমপ্লেইন করার জায়গা আছে যে তারা আসলে এইভাবে খেললো কেন? এই দলটা তো এরকম না। এই দলটা ঠিক আছে স্পেন বল পজিশন রাখতে পছন্দ করে, তারা ওইভাবে খেলে, ওইভাবে ডমিনেট করে 65% বল পজিশন তাদের আছে, থাকলো না হয়। কিন্তু পুরো ম্যাচে ৯০ মিনিটে আর্জেন্টিনার মানে একটা শটও প্রতিপক্ষের দিকে তারা নিতে পারবে না। একটাও না, একটাও না। এটা একটা অবিশ্বাস্য রেকর্ড যে আপনি আপনার স্কুলের খেলায়, পাড়ার খেলায়, মহল্লার খেলায় ৯০ মিনিট খেললে একটা দল আরেক দলের গোলমুখে একটা শট কিভাবে না নিয়ে থাকতে পারে। আর্জেন্টিনা সেটা করেনি। আর্জেন্টিনা সেটা পারেনি। স্পেন তাদেরকে পারতে দেয়নি। এটা মাথায় রেখেও আমি বলেছি যে আর্জেন্টিনার পারার ওই তাগিদের জায়গাটা আসলে কতটা ছিল। তারা ১ম শট নিয়েছে সেটা ১১৬তম মিনিটে গিয়ে ইনজুরি টাইমেরও মানে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে গিয়ে যখন তারা ১ গোলে পিছিয়ে আছে সেই ডেসপারেট সময়টার মধ্যে ১৯৯০ বিশ্বকাপের সঙ্গে তুলনাটা হচ্ছে। ওই বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা খুবই নেগেটিভ ফুটবল খেলেছে। ভেরি নেগেটিভ ফুটবল খেলেছে এগেইনস্ট ওয়েস্ট জার্মানি। এবং যেই পেনাল্টিটা তাদের দেওয়া হয়েছিল তাদের এগেইনস্টে এখনো আপনি ইউটিউবে গিয়ে দেখতে পারেন। আমি মনে করি যে রেফারির ওই সিদ্ধান্তটা ভুল ছিল। আর্জেন্টিনা ওই জায়গায় অবশ্যই আনলাকি। ওই পেনাল্টিটা নাই দিতে পারতেন মেক্সিকো রেফারি এডগার্ডো কোডেসাল। কিন্তু তাতে তো আর ওই সত্য মিথ্যা হয়ে যায় না যে ওয়েস্ট জার্মানি ওই ফাইনালটাতে ডমিনেট করেছে। স্পেন যেমন ২০২৬ ডমিনেট করেছে ঠিক তেমনি ওই ফাইনালটাতে ওয়েস্ট জার্মানি ওই ৯০ মিনিটের মধ্যে তারা ২৩টা শট আর্জেন্টিনার হচ্ছে গিয়ে ওই ইয়েতে গোলে শট নিয়েছে। আর্জেন্টিনার গোলে শট ছিল কটা জানেন? একটা। মানে এইখানে এই ফাইনাল তো ০টা ছিল, সেই ফাইনালেও একটা ছিল। তারপরও সেই আর্জেন্টিনার ডিফেন্সে আপনি ২ টা কথা বলতে পারবেন। নাম্বার 1 ওই ওয়ার্ল্ড কাপের পুরোটাই আর্জেন্টিনা এরকম নেগেটিভ ফুটবল, জঘন্য ফুটবল খেলেছে। পুরাটাই। এই ওয়ার্ল্ড কাপে তো আর্জেন্টিনা সেটা খেলে নাই। এবং সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনার ৪ জন প্লেয়ার সাসপেন্ডেড ছিল। ফাইনালে ফার্স্ট 11 এ ৪ জন প্লেয়ার খেলতে পারেনি ইনক্লুডিং ক্লাউদিও ক্যানিজিয়া। ফলে কোচ কার্লোস বিলার্দো সেই জায়গাটাতে এইরকমভাবে নেগেটিভ অ্যাপ্রোচে যাওয়ার আপনি একটা ডিফেন্স দাঁড় করাতে পারেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে কি ডিফেন্স দাঁড় করাবেন? আর্জেন্টিনা যেই টিম ১৯টা গোল দিয়েছে, যেই টিমে লিওনেল মেসি রয়েছেন, যেই টিমের সব জায়গায় এত স্কোরার রয়েছে, সেই টিম কি কারণে এইরকম একটা শেপে খেলবে যে না আমরা গোল খাবো না যদি গোল দিতে পারি খুব ভালো। মারামারি করেছেন, কাটাকাটি করেছেন ওইটা নিয়ে এখন আমার আপত্তি নেই। আমার আপত্তির জায়গায় ইনফ্যাক্ট সেটা হচ্ছে গিয়ে ম্যাচ শেষে যেই কাজটা করেছেন লিয়ান্দ্রো পারেদেস, তখন তিনি লাল কার্ড দেখেছেন সেটা ম্যাচের কনটেক্সটে গুরুত্বপূর্ণ না। কিন্তু ভাই পরাজিত দল পরাজয়টাও একটু গ্রেসিয়াসলি ওটা নিতে হয়। পরাজয়টাও মেনে নিতে হয়। সেইটাও মেনে নিতে জানতে হয়। ফাইনাল হুইসেল হয়ে যাওয়ার পর পারেদেস যেইভাবে ওইখানে স্পেনের ফুটবলারদের সঙ্গে এরিক গার্সিয়ার সঙ্গে আরো কে ছিলেন ধাক্কা মারলেন, মুখে ঘুষি মারলেন। এইটা আসলে একেবারে মানে খুব লজ্জাজনক। ওইটা ভীষণ লজ্জাজনক। লিওনেল মেসি দেখেন নাই, তিনি তো স্পেনের সব খেলোয়াড়ের সঙ্গে হ্যান্ডশেক করেছেন, তাদের সঙ্গে মিলে। ঠিক আছে, পরাজিত হয়েছেন সেটা তো মেনে নিতে হবে। এটা তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। কিন্তু ওই সময় লিয়ান্দ্রো পারেদেসের যে রিঅ্যাকশনটা ছিল সেইটা কোনোভাবেই আসলে এটা অ্যাকসেপ্টেবল না। ফুটবল মাঠে আমরা ওইটা দেখতে চাই না। মাঠেও আর্জেন্টিনা যেই ফুটবল খেলেছে সেই ফুটবলটা আমরা দেখতে চাই না এবং স্পেশালি পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেরকম খেলেছে তার প্রেক্ষিতে। এখন ঘটনাটা হচ্ছে কি যে গত বিশ্বকাপের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে গত বিশ্বকাপেও আর্জেন্টিনা নকআউট পর্বের ম্যাচগুলোতে প্রেসারে পড়েছিল। প্রেসারে প্রায় ভেঙে যেতে বসেছিল। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনা ডমিনেট করেছে। রাউন্ড অফ 16 এর ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা